গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বিখ্যাত জার্মান ঔপন্যাসিক এরিক মারিয়া রিমার্কের লেখা দ্য নাইট ইন লিসবন। আজের দ্বিতীয় পর্ব। যা ভেবেছি তাই। খবর তো নয়, পুরো কাগজ ভর্তি হয়ে আছে মিথ্যা আর ঘৃণা ছড়ানো বক্তব্যে। বাইরের পৃথিবী নাকি অধপতনের চরমে পৌঁছে গেছে, ক্রমাগত বিশ্বাসঘাতকতা করে চলেছে ওরা। ওসব দেশকে পথে আনার নাকি একটাই উপায়, জার্মানির দখলে আনা। লক্ষ্য করলাম শুধু ছোটখাটো পত্রিকা নয়, একসময় বড় বড় পত্রিকাও একই বার্তা দিয়ে চলেছে পাঠকদের। আমার টেবিলে বসার লোকটাকে জরিপ করলাম। খাওয়া দাওয়া আর কাগজ পড়া চলছে একই তালে। আনন্দের সঙ্গে আশপাশে তাকালাম। অনেকেই পত্রিকা পড়ছে, কিন্তু তাদের চেহারা কোনো ধরনের বিরক্তি নেই। মিথ্যে খবরগুলো সম্ভবত ওদের দৈনন্দিন রুটিনের অংশে পরিণত হয়েছে। কাগজে চোখ বোলাতে বোলাতে অসনাব্রুকের একটা ছোট্ট খবরে নজর আটকে গেল। লটার স্ট্রাসে একটা বাড়ি পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে রাস্তাটা ভেসে উঠল চোখের সামনে। হেগার গেট থেকে শুরু হয়ে ওটা চলে গেছে দেশের বাইরে। হঠাৎ করে বড় নিঃসঙ্গ লাগলো নিজেকে। স্বদেশে বসেও আমি যেন দেশের বাইরে। মনের ভিতরে তখন টানাপোড়েন চলছে। কখনো এগোতে চাইছি, আবার কখনো পালাতে। তবে এই টানাপোড়েনের সঙ্গে নিজেকে মানিয়ে নিলাম শীঘ্রই। নিরাপদে অনুভব করতে শুরু করলাম। জানতাম অসনাব্রুকের যত কাছে যাব বিপদ তত বাড়বে, কারণ দেখা হয়ে যাবে পরিচিত লোকজনের সঙ্গে। হোটেলে থাকলে অযথা লোকের দৃষ্টি পড়ে, তাই একটা সস্তা সুটকেস আর দৈনন্দিন প্রয়োজনীয় টুকিটাকে জিনিসপত্র কিনে নিলাম। তারপর উঠে পড়লাম ট্রেনে। তখনও জানি না কিভাবে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করব। নিত্য নতুন প্ল্যান খাড়া করলাম প্রতি মিনিটে। একটাও মনোভূত হলো না। শেষে ভাগ্যের হাতে ছেড়েছিলাম ব্যাপারটা। প্ল্যান সাজিয়ে লাভ নেই কোনো, কিছুই জানি না। আমার স্ত্রী নতুন করে বিয়ে করেছে নাকি বাপের বাড়িতে ফিরে গেছে কে জানে। বাপের বাড়িতে গেলে বিপদ। ওদের পুরো পরিবার হিটলার আদর্শে বিশ্বাসী। অবশ্য দেশে আদৌ কোনো অবিশ্বাসী আছে কিনা তাই সন্দেহ। খবরে কাগজ পড়ে যা বুঝলাম, পুরো জাতির ব্রেন ওয়াশ করা হচ্ছে। সত্যটা জানার উপায়ও নেই কারো। জার্মানিতে বিদেশি সংবাদপত্রের প্রবেশ নিয়ন্ত্রিত। মানস্টারে পৌঁছিয়ে একটা সাধারণ হোটেলে উঠলাম। রাতভর জেগে থাকা আর দিনের বেলায় যেখানে সেখানে ঘুমিয়ে পোষাচ্ছিল না। ঝুঁকি থাকা সত্ত্বেও তাই হোটেলে উঠতে বাধ্য হলাম। জানতাম নতুন অতিথি এলেই পুলিশে খবর দেওয়ার নিয়ম রয়েছে, তাও উঠলাম। মানস্টার শহর সম্পর্কে কিছু জানা আছে তোমার? খুব সামান্য, জবাব দিলাম। পুরনো শহর, অনেক গির্জা আছে। ওখানেই তো বোধ হয় ওয়েস্টফেলিয়ার চুক্তি সই হয়েছিল। মাথা ঝাঁকালো সুয়াজ। হ্যাঁ, 2 ধাপে মানস্টার আর অসনাব্রুকে সই হয়েছিল সেই চুক্তি 1648 খ্রিস্টাব্দে, ইউরোপে 30 বছর ব্যাপী যুদ্ধের পর। এবার যুদ্ধ শেষ হতে ক বছর লাগে কে জানে। এভাবে চললে বেশি দিন লাগবে না, ওকে আশ্বস্ত করলাম। ফ্রান্স দখল করতে মাত্র 4 সপ্তাহ সময় নিয়েছে জার্মানরা। ওয়েটারকে এগিয়ে আসতে দেখলাম। নর্ম সুরে জানালো রেস্টুরেন্ট বন্ধ হবার সময় হয়ে গেছে। লক্ষ্য করলাম ইতিমধ্যে বাকি সব কাস্টমার বিদায় নিয়েছে, রয়ে গেছি কেবল আমরাই। আর কোনো জায়গা খোলা পাওয়া যাবে জানতে চাইল সুয়াজ। ওয়েটার জানালো লিসবনে সেরকম কোনো ক্যাফে বা বার নেই, কিন্তু সুয়াজ তার মুঠোয় কিছু টাকা গুজে দিতেই পাল্টে গেল সুর। গলার স্বর খাদে নামিয়ে একটা রাশিয়ান নাইট ক্লাবের ঠিকানা জানালো। জিজ্ঞেস করলাম আমাদের ঢুকতে দেবে? নিশ্চয়ই দেবে স্যার, কড়াকড়ি শুধু মেয়েদের বেলায়। সুন্দরী বা স্মার্ট না হলে ঢুকতে দেয় না। সব দেশেরই মেয়ে পাবেন ওখানে, জার্মানও। কতক্ষণ খোলা থাকে? যতক্ষণ কাস্টমার থাকে। রাতের এই সময়ে কাস্টমার তো থাকবেই, বিশেষ করে জার্মান কাস্টমার। কী ধরনের জার্মান? জার্মানরা যেমন হয়, পয়সাওয়ালা জার্মান। অবশ্যই, হাসল ওয়েটার। সস্তা জায়গা ভেবেছেন নাকি ওটাকে? একেবারে প্রথম শ্রেণীর সার্ভিস পাবেন। দরজায় খালি বলবেন যে ম্যানুয়াল পাঠিয়েছে আপনাদের, ব্যাস, কেউ আর কিচ্ছু জানতে চাইবে না।
এমনিতে জানতে চায়? না না, তেমন কিছু না। তবে ক্লাবের রেড টেড হলে পরিচয়পত্র লাগে না? ডোরম্যানকে আমার কথা বললেই ভুয়া নামে আপনাদেরকে দুটো মেম্বারশিপ কার্ড বানিয়ে দেবে, এই আর কি। শুনতে তো ভালোই লাগছে। বিল চুকিয়ে দিল সিরাজ। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম আমরা। নিঝুম রাত, আশেপাশে বাড়িগুলো যেন পরস্পরের গায়ে হেলান দিয়ে ঘুমোচ্ছে। খোলা জানালা দিয়ে ভেসে আসছে নাক ডাকার আওয়াজ। বোঝা যায় পাসপোর্ট নিয়ে চিন্তা নেই ওদের, নিশ্চিন্তে ঘুমোচ্ছে তাই। আলো দেখলে অস্বস্তি হয় তোমার? জিজ্ঞেস করলো সুয়ার্জ। হ্যাঁ, মাথা ঝাঁকালাম। ব্ল্যাকআউটে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, আলো দেখলে মনে হয় কেউ বুঝি সুইচ বন্ধ করতে ভুলে গেছে। এক্ষুনি শুরু হবে বিমান হামলা। থেমে গেল সুয়ার্জ, বলল, আলো তো ঈশ্বরের উপহার। মানুষের ভেতরে ঈশ্বর বাস করেন বলেই উপহারটা দেওয়া হয়েছিল। অথচ আজ আমরা তিলে তিলে হত্যা করছি মনে সেই ঈশ্বরকে। তাই জীবনটাও ভরে উঠেছে অন্ধকারে। আলোর কথা বলছো নাকি আগুনের? হালকা গলায় বললাম। যতটা মনে পড়ে, দেবতারা সে উপহার দিতে চাননি মানুষকে। প্রমিথিয়াস সেটা চুরি করে আনেন। রেগে গিয়ে দেবতারা তখন তাকে ক্ষয়রোগ ধরিয়ে দেন। ভ্রু কুচকে আমার দিকে তাকালো সুয়ার্জ। ঠাট্টা করছো? আমার হাসি পাচ্ছে না। আমাদের যে অবস্থা, তাতে হাসি ঠাট্টা মানায় না। হয়তো, বললাম আমি। কিন্তু একটু একটু হাসি ঠাট্টা থাকলে মন্দ কি? সারাক্ষণ নিরাশায় ডুবে থাকতে হয় না তাহলে? আমি ভুলে গিয়েছিলাম যে তুমি পালাবার চেষ্টা করছো। তোমার মুখে আসার কথা মানায়। কেন, তুমি পালাচ্ছ না? মাথা দোলালো সুয়ার্জ। আর নয়। আমি ফিরে যাচ্ছি। কোথায়? বিস্ময় নিয়ে জানতে চাইলাম। বিশ্বাসই করতে পারছি না কেউ দ্বিতীয়বার জার্মানিতে ফিরতে চাইতে পারে। আমার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না সুয়ার্জ। রুশ বিপ্লবের সময় থেকে সারা ইউরোপে অগণিত ক্লাব চালাচ্ছে সাদা রাসানরা। আমরা যে ক্লাবটায় হাজির হলাম সেটাও সেগুলোরই একটা। এককালের অভিযাত্রা এখানে ওয়েটারে কাজ করছে। রক্ষী বাহিনীর প্রাক্তন সদস্যরা এখন বাদক দলের সদস্য। এই ধরনের সব ক্লাবের বৈশিষ্ট্যই এক খাবার আর পানীয়ের চড়া দাম, সেই সঙ্গে বিরাজমান প্রাণহীন পরিবেশ। আরেকটা ব্যাপার লক্ষণীয় এসব ক্লাবে, আলো কমিয়ে রাখা হয়। সাহস করে ভেতরে ঢুকতে পেরেছি সেই কারণে। নইলে পয়সাওয়ালা নন রিফিউজি জার্মানদের ভিড় হবে শুনে উল্টো ঘুরে ছুট লাগাতাম। সন্দেহ নেই, হয় এরা গুপ্তচর, নয়তো জার্মান সরকারের পোষা সরকারি লোক। দুদলই বিপজ্জনক আমার জন্যে। বিদেশের রাসানরা বেশ ভালো মতো জায়গা করে নিয়েছে, বলল সুয়াজ। অবশ্য আমাদের চেয়ে 15 বছর আগে শুরু করেছে ওরা। নির্বাসনের বেলায় 15 বছর একেবারে কম সময় নয়। সারা জীবনের অভিজ্ঞতা হয়ে যায় ওতে। ওরা তো প্রথম দিককার রিফিউজি, বললাম আমি। সাধারণ মানুষের মনে তখনও রিফিউজিদের প্রতি সহানুভূতি ছিল। যেখানে যেত সেখানেই থাকার এবং কাজ করার অনুমতি পেত। কিন্তু আমরা রিফিউজি হয়েছি সবার দয়া মায়ার ভান্ডার ফুরিয়ে যাবার পর। আমাদের ব্যাপারে একটা ভালো কথা বললে না কেউ? দুনিয়ার চোখে আমরা কীটপতঙ্গ, ঝামেলার উৎস। কাজ করা তো দূরের কথা, যেন বেঁচে থাকারই অধিকার নেই আমাদের। আর সেজন্যেই কোনো পাসপোর্ট বা ভিসা নেই আমাদের। নার্ভাস লাগছে আমার। হয়তো সেটা পরিবেশের প্রভাব। চারপাশ বন্ধ, ভারী পর্দা ঝুলছে সবখানে। এত সব জার্মানের উপস্থিতিও স্বাভাবিকভাবে নিতে পারছি না। এত সব জার্মানের উপস্থিতি, তাছাড়া আমরা বসেছি দরজা থেকে বেশ দূরে। ঝামেলা দেখা দিলে দ্রুত সটকে পড়তে পারবো না। দরজা কাছাকাছি বসাটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। জাহাজটা দেখতে পাচ্ছি না বলে ছটফট করছি। ভয় হচ্ছে কোনো কারণে যদি ওটা আগেই ছেড়ে দেয়। আমি তো পড়ে থাকবো লিসবনে। সুয়াদ সম্ভবত আমার মনের কথা পড়তে পারল। পকেট হাতড়ে টিকিট দুটো বের করলো সে, নামিয়ে রাখলো টেবিলে। বলল, নাও। ইচ্ছের বিরুদ্ধে কাউকে আটকে রাখি না আমি।
যদি চাও তো টিকিট নিয়ে এক্ষুনি চলে যাও। লজ্জা পেয়ে বললাম, না না, ওসব কিছু না, এখনো অনেক সময় আছে, আমার কোনো তাড়া নেই। মূর্তির মতো বসে রইল সুয়ার্জ, যেন অপেক্ষা করছে আমার জন্য। অজ্ঞতা হাত বাড়িয়ে তুলে নিলাম টিকিট দুটো, ঢুকিয়ে রাখলাম বুক পকেটে। চেহারা এবার স্বাভাবিক হয়ে এলো আমার সঙ্গীর, যেন কিছুই ঘটেনি। এমন ভঙ্গিতে খেই ধরল তার কাহিনীর। একটা ট্রেনে উঠলাম আমি, বলল সে। ওটা সন্ধ্যা নাগাদ অসনাব্রুকে পৌঁছাবে। এতক্ষণে মনে হলো সীমান্ত পাড়ি দিয়েছি। এর আগ পর্যন্ত নিজের দেশের মাটি, মানুষ সব কিছুই অপরিচিত লাগছিল। এবার আপন মনে হতে লাগলো। ট্রেনের জানালা দিয়ে যত গ্রাম দেখছিলাম সবই আমার চেনা। ছোটবেলায় ঘুরতে গিয়েছি ওসব গ্রামে, বিয়ের আগে হেলেনকেও নিয়েছি অনেক জায়গায়। দেশের এই গ্রাম্য এলাকা আমার অতি পছন্দের। সমস্ত অতীত স্মৃতি ছবির মতো ভিড় করছিল মনের পর্দায়। এর আগ পর্যন্ত আমার আতঙ্ক ছিল নিরাকার। যা ঘটে গেছে তা মেনে নিয়ে পাথরের মতো হয়ে গিয়েছিলাম। কখনো তার বিশ্লেষণ করার কথা ভাবিনি, খুঁটিয়ে দেখার কথা চিন্তা করিনি। সত্যি বলতে কি, করতে ভয়ও পেয়েছি। কিন্তু এবার বদলে গেল সব। ফিরে আসতে থাকলো ছোট ছোট স্মৃতিগুলো। অতীত আতঙ্কের সঙ্গে সেসবের সরাসরি সম্পর্ক নেই, অথচ তারপরেও কোথায় যেন যোগসূত্র রয়ে গেছে। জানালা দিয়ে দেখছিলাম এলাকাটা বদলায়নি, আগের মতোই আছে। গির্জার চূড়ায় এখনো জমে আছে নরম সবুজ শ্যাওলা, বিকেলে পড়ন্ত রোদে ঝলমল করছে। নদীতে ডুব দিয়েছে আকাশ। মনে পড়ে গেল পুরনো দিনের কথা, যখন মাছ ধরতে যেতাম, বিদেশের মাটিতে রোমাঞ্চকর অভিযানের স্বপ্ন দেখতাম। কি কপাল, সেই স্বপ্ন কি ভয়ানকভাবেই না পূরণ হয়েছে আমার। দেখলাম সবুজ প্রান্তর আজও আগের মতো আছে। ঘাসের উপরে উড়ে দাঁড়াচ্ছে ফড়িং আর প্রজাপতি। পাহাড়ের গায়ে গাছপালা আর বুনো ফুল অল্প বয়সে যেমন দেখছি তেমনই আছে। ওখানে কবর হয়েছে আমার তারুণ্যের। ওদিকে তাকিয়ে আশাবাদী হতে চাইলাম, হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। শান্তি অনুভব করছিলাম, অশান্ত হবার মতো কিছুই চোখে পড়ছিল না। ট্রেন থেকে মানুষজনই দেখছিলাম না খুব একটা। ইউনিফর্মধারী কোনো সৈনিকও দেখতে পাওয়ার সম্ভাবনা তো আরও ক্ষীণ। দেখতে পাচ্ছিলাম শুধু অবারিত প্রকৃতি, ধীরে ধীরে ডুবে যাচ্ছে সাঁঝের আলোয়। স্টেশন মাস্টারদের ছোট ছোট বাগানে ডালিয়া আর গোলাপ ফুটেছে, যেমন চিরকাল ফুটত। রাজনৈতিক কুষ্টাভীতি থেকে ওরা মুক্ত। মাঠে চড়ে বেড়াচ্ছে লাল, সাদা আর কালো রঙের গরু, অথচ রং তিনটে স্বস্তিকার প্রতিনিধিত্ব করছে না। ফার্ম হাউসের ছাদে একটা সারসকে বসে থাকতে দেখলাম। আকাশে উঠছে পাখির ঝাঁক, নীড়ে ফিরে চলেছে। সবই চলছে আগের মতো, বদলেছে শুধু মানুষ। কিন্তু সেই সন্ধ্যায় কথাটা আমি ভুলে যাবার চেষ্টা করলাম। সময় গড়ালো, টের পেলাম যতটা ভেবেছি ততটা পরিবর্তন আসলে হয়নি মানুষের মধ্যে। কয়েক দফায় আমার কম্পার্টমেন্টে মানুষ উঠল নামলো। সবাই সাধারণ পোশাক পরেছে। সাধারণ মানুষ আলোচনা করছে ফ্রান্স বা সুইজারল্যান্ড নিয়ে, কিংবা কথা বলছে আবহাওয়া, ফসল বা দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে। যুদ্ধের প্রসঙ্গ যদি উঠিত, সাধারণ মানুষের মতো ভয় পাচ্ছে তা নিয়ে। পার্থক্য বলতে বিদেশে সবাই দায়ী করছে জার্মানকে যুদ্ধ বাঁধাবার জন্য, আর এখানে সবার ধারণা যুদ্ধটা চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের দেশের ওপর। লক্ষ্য করলাম সবাই শান্তি চাইছে। সাধারণ মানুষের বেলায় সেটাই স্বাভাবিক। ট্রেন থামল, সবার সঙ্গে আমিও গেটের ফাঁক গুলে বেরিয়ে গেলাম। স্টেশনের ভেতরটা পাল্টায়নি, আগের চেয়ে নোংরা হয়েছে। অকারেও যেন ছোট হয়ে আসছে অনেকটা। ব্যানহোফ্লস পাজ্যে পা দিতেই ট্রেনে আসতে আসতে যা ভেবেছি সব ভুলে গেলাম। রাত নামছে, বাতাসে ভেজা স্যাঁতসেঁতে ভাব, যেন বৃষ্টি হয়েছে। ভয় আর দুশ্চিন্তায় বুকের ভেতরে কাঁপুনি শুরু হলো। বুঝতে পারছি এখন থেকে পদে পদে বিপদ অপেক্ষা করছে আমার জন্য।
মনে হলো কাচের তৈরি বিশাল এক ঢাকনার তলায় দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে সেটা ভেঙে গিয়ে বিপদ হামলে পড়বে আমার উপর। মন ঘুরে গেল। তাড়াতাড়ি ফিরে পেলাম টিকিট কাউন্টারে। মানস্টারে একটা ফিরতির টিকিট কিনলাম। অস্নাব্রুকে থাকার সাহস পাচ্ছি না, সেটা খুবই বিপজ্জনক। টিকিট বিক্রেতার কাছে জানতে চাইলাম, শেষ ট্রেন কখন? হলুদ রঙের একটা বাতি জেলে কাউন্টারের উপরে বসেছিল লোকটা। আলোয় চকচক করছে তার টাক, যেন গৌতম বুদ্ধের প্রতিমূর্তি। বাইরের ঘাত প্রতিঘাতে ভ্রুক্ষেপ নেই। আমাকে জানালো 9:20 একটা ট্রেন আছে, আরেকটা আছে 11:12। স্লট মেশিন থেকে একটা প্ল্যাটফর্ম টিকিট কিনলাম, যদি কাজে লাগে। রেল স্টেশনগুলো লুকানোর জায়গা হিসেবে নিরাপদ নয়, কিন্তু ওখানে থাকলে পালাবার নানা ফন্দি ফিকির করা যায়। বিপদ দেখা দিলে লাফ দিয়ে একটা ট্রেনে উঠে পড়লেই হয়। কন্ডাক্টর যদি ধরে বসে তো কিছু জরিমানা দিয়ে পরের স্টেশনে নেমে গেলেই হলো। পুরনো এক বন্ধুকে ফোন করব বলে ঠিক করলাম। খুবই বিশ্বস্ত বন্ধু, নাৎসি বিরোধী। ওর সঙ্গে কথা বললেই বুঝতে পারবো কোনো সাহায্য আশা করা যায় কি না। আমার স্ত্রীকে সরাসরি ফোন করতে চাইছি না, ও কোথায় বা কী অবস্থায় আছে কে জানে। একটা টেলিফোন বুথ খুঁজে নিলাম। ভেতরে ঢুকে কাচের দরজা যখন ভেজিয়ে দিলাম, বুকের ভেতরে হাতুড়ির বাড়ি পড়ছে। টেলিফোন ডিরেক্টরি মলিন পাতা উল্টাতে উল্টাতে পরিষ্কার শুনতে পাচ্ছিলাম নিজের হৃদস্পন্দন। মনে হচ্ছিল কাছাকাছি কেউ থাকলে সেও শুনতে পাবে। একটু ঝুঁকে দাঁড়ালাম, যাতে ঠিকমতো চেহারা দেখা না যায়। চাই না কেউ আমাকে চিনে ফেলুক। আনমনা হয়ে কখন কে ডিরেক্টরিতে নিজের আসল নামের জায়গাটা খুলে বসলাম। দেখলাম স্ত্রীর নাম, ফোন বা বাড়ির নম্বর পাল্টায়নি, পাল্টেছে শুধু জায়গার নাম। রাইসমুলার প্লাজ্য এখন হিটলার প্লাজ্য। ঠিকানাটা দেখা মাত্র মনে হলো বুধের অল্প পাওয়ারের বাল্বটা দুটি বেড়ে গেছে শতগুণ, যেন অন্ধকারের মাঝে একটা স্পটলাইটের মতো আমাকে আলোকিত করে রেখেছে ওটা। ভয় কেঁপে উঠল অন্তরাত্মা। তাড়াতাড়ি ফোন বুথ ছেড়ে প্রায় অন্ধকার স্টেশনের বাইরে পা রাখলাম। দেয়ালে লাগানো রাজনৈতিক পোস্টারের মুখগুলো যেন ভয়াল চোখে আমার দিকে তাকিয়ে আছে। স্টেশনে কোনো ট্রেন থেমেছে বোধ হয়। সিঁড়ি দিয়ে যাত্রীদের স্রোত উঠে এলো। এসএসের ইউনিফর্ম পরা এক লোক এগিয়ে এলো আমার দিকে। পালাবার কোনো চেষ্টাও করলাম না। তেমন কিছু করলে বিপদ বাড়বে, বই কমবে না। একেবারে আমার সামনে এসে থামলো লোকটা। ভালো করে দেখলো আমাকে, তারপর বলল, মাফ করবেন, দেশলাই আছে আপনার কাছে? দেশলাই? অবশ্যই আছে। পকেট হাতড়াতে শুরু করলাম। লোকটা বলল, না পেলে অসুবিধে নেই, এত সিগারেট তো জ্বলছে। এত ঘাবড়ে গেছি যে সিগারেট ধরিয়েছি সেটাই মনে নেই। তাড়াতাড়ি ঠোঁট থেকে নামিয়ে ওটা বাড়িয়ে ধরলাম। নিজের সিগারেট ধরলো লোকটা। জিজ্ঞেস করলো, কি খাচ্ছেন আপনি? গন্ধটা তো সিগারেটের মতো লাগছে। ফরাসি সিগারেট ছিল ওটা। সীমান্ত পার হবার আগে কিনেছিলাম। সেটা তো আর বলা যায় না, তাই জবাব দিলাম, এক বন্ধু উপহার দিয়েছে, ফরাসি সিগারেট, কালো তামাকের, ও ফ্রান্স থেকে এনেছে, বেশ কড়া, কিন্তু ফেলে দিতেও পারি না। হাসল লোকটা, বলল, সবচেয়ে ভালো হয় একেবারেই ছেড়ে দিতে পারলে, আমাদের ফুয়েরা যেমন দিয়েছেন, কিন্তু সেটা সহজ নয়, বিশেষ করে এরকম সময়ে। আমিও হেসে সায় দিলাম তার কথায়। বিদায় নিয়ে চলে গেল লোকটা। মলিন একটা হাসি ফুটল সোয়ার্জের ঠোঁটে। যখন স্বাধীন মানুষ ছিলাম, গল্প উপন্যাসে ভয়ের বর্ণনা পড়ে আজ কবি মনে হতো ভয় নাকি মানুষের হৃদস্পন্দন থেমে যায়, হাত পা নাড়াবার শক্তি থাকে না, শির দ্বারা বেয়ে হিমশীতল স্রোত নামে, ঘামে ভিজে যায় সর্বাঙ্গ। ভাবতাম সব গদবাধা বলি, কিন্তু এখন জানি এক বিন্দু বাড়িয়ে লেখেননি লেখকরা। আসলে ওসব ঘটে, অন্তত সেদিন আমার বেলায় তাই ঘটেছিল। একজন ওয়েটার এগিয়ে এলো আমার দিকে, জানতে চাইল সময় কাটাবার জন্য সঙ্গিনী চাই আমাদের। না, একটু কড়া গলাতেই মানা করলাম।
একটু ঝুঁকলো লোকটা, নিচু গলায় বলল, আমাকে ফিরিয়ে দেবার আগে একবার অন্তত বাড়ির দিকে তাকান। সুন্দরী দুটো মেয়ে অপেক্ষা করছে ওখানে। তাকালাম। আকর্ষণীয় দেহসৌষ্ঠব দুজনেরই, শরীর কামড়ে ধরে রাখা ইভিনিং ড্রেস পরেছে, তবে চেহারা বোঝা যাচ্ছে না। প্রয়োজন নেই, আবার জানালাম। ভালো ঘরের মেয়ে ওরা, বলল ওয়েটার। ডান দিকের মেয়েটা জার্মান। তোমাকে কি ওই পাঠিয়েছে? না স্যার, মুখে একটা নিষ্পাপ হাসি ফোটালো ওয়েটার। আমি নিজেই এসেছি। ভালো, এবার নিজে থেকেই বিদায় হও, যদি পারো তো কিছু খাবার নিয়ে এসো। কি চায়? লোকটা চলে গেলে জিজ্ঞেস করলো সোয়ার্জ। আমাদেরকে মাথাহারি দুই নাতনির সঙ্গে ফাঁসাতে চাইছিল। তুমি নিশ্চয়ই মোটাসোটা বকশিস দিয়েছ ওকে। বিল তো দেইনি এখনো। তোমাদের ধারণা মেয়ে দুটো গুপ্তচর? হতে পারে, জাতির যখন জার্মান, সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। জার্মান? ডানের মেয়েটা, ওইটার তাই বলল। তাতে কি? ভয় ভাবছ ও তোমাকে ধরে জার্মানিতে ফিরিয়ে নিয়ে যাবে? তা ভাবছি না, তাই বলে ঝুঁকিও তো নিতে পারি না। ওয়েটার কিছু খাবার আনলো। শরীরে তখন মদের ক্রিয়া শুরু হয়েছে। খাবারগুলো পেটে গেলে নেশা কমবে, সেজন্যই অর্ডার দিয়েছি। সোয়াজকে জিজ্ঞেস করলাম, তুমি খাবে না? আনমনে মাথা নাড়ল সোয়াজ। তারপর ফিরে গেল নিজের কাহিনীতে। সিগারেটের জন্য ধরতে হওয়ার পড়তে পারি এ কথা মাথায় আসেনি একবারও। তাড়াতাড়ি সমস্ত জিনিস পরীক্ষা করে দেখলাম। সিগারেট তো ফেললামই, দেশলাইটাও ফরাসি দেখে ফেলে দিলাম। দোকান থেকে কিনে নিলাম জার্মান সিগারেট। মনে পড়ল পাসপোর্টে ফরাসি সিলমোহর রয়েছে, লুকাবো কি করে? দুশ্চিন্তায় ঘেমে উঠলাম। ঠিক করলাম যত দ্রুত সম্ভব এদিককার কাজ সেরে কেটে পড়তে হবে। তাড়াতাড়ি ফিরে গেলাম টেলিফোন বুথে। সামান্য অপেক্ষা করতে হলো। বুকে বিশাল এক পার্টি ব্যাচ লাগানো এক মহিলা তখন ফোন করছিল। পরপর দুটো নম্বরে রিং করে কী সব যেন আদেশ নির্দেশ দিল। এরপর ডায়াল করলো আরেকটা নম্বরে। এটা ধরল না কেউ। খ্যাপাটে ভঙ্গিতে বুথ থেকে বেরিয়ে এলো সে। এবার ভেতরে ঢুকে বন্ধুর নম্বরে ডায়াল করলাম আমি। ওপাশ থেকে জবাব দিল এক মহিলা। অভিবাদন জানিয়ে বললাম, ডক্টর মার্টেন্সের সঙ্গে কথা বলতে পারি? টের পেলাম গলা শুকিয়ে কাঠ। কে বলছেন? ক্ষণক্ষণে গলা জিজ্ঞেস করলো মহিলা। মার্টেন্সের স্ত্রী বা চাকরানি হবে হয়তো। নাম বলার সাহস হলো না। ওর বন্ধু, সংক্ষেপে বললাম আমি। নাম নেই আপনার? নাম বলুন। বন্ধু বললেই চলবে, জরুরি প্রয়োজনে ফোন করেছি, একটু ডেকে দিন তাকে। নাম না বলে ডাকা সম্ভব নয় আমার পক্ষে। কে ফোন করেছে সেটা বলতে হবে না? বলছি তো তার প্রয়োজন নেই, আমার ফোনের অপেক্ষায় রয়েছেন ডাক্তার মার্টেন্স। তাহলে নাম বলতে সমস্যা কোথায়? কি বলবো ভেবে পেলাম না। হতাশায় ঠোঁট কামড়ালাম। কয়েক সেকেন্ড অপেক্ষা করে লাইন কেটে দিল মহিলা। বোকার মতো দাঁড়িয়ে রইলাম বুথে। আমার প্রথম চালটা ভেস্তে গেছে। এখন কি করব? সরাসরি হেলেনকে ফোন করব কিনা ভাবলাম। ও না ধরে যদি অন্য কেউ ধরে? ভুয়া নাম বলা পরেও যদি চিনে ফেলে আমার কণ্ঠস্বর? কার নামই বা বলবো? তার চেয়ে মার্টেন্সের ওখানেই আরেকবার চেষ্টা করা যাক। আমার শ্যালকের কথা মনে পড়ল। স্থানীয় পার্টি অফিসে কাজ করে। ডাক্তার ওকে ভালো করে চেনে। তবে বছর 10 আগে একটা বিবাদে মনোমালিন্য হওয়ায় দুজনের মধ্যে কথাবার্তা নেই। ওর নাম দিয়ে ফোন করা যাক। আবারও সেই মহিলা ফোন ধরল। বললাম, আমি ইয়র্গেন্স, ডক্টর মার্টেন্সের সঙ্গে কথা বলতে চাই। একটু আগে কি আপনি ফোন করেছিলেন? কি আবল তাবল বকছ? ধমকে উঠলাম। পার্টি অফিস থেকে জরুরি কাজে ফোন করছি, জলদি ডাকো ডাক্তারকে। জাদুমন্ত্রের মতো কাজ হলো। ত্রস্ত গলায় মহিলা বলল, নিশ্চয়ই নিশ্চয়ই,
আমি এক্ষুনি ডাকছি ওকে। আমার দিকে তাকালো সুয়ার্জ। ফোনের রিসিভার কানে ঠেকিয়ে অপেক্ষা করছে কখনো, বিশেষ করে আমার মতো পরিস্থিতিতে? হ্যাঁ, মাথা ঝাঁকালাম। যতক্ষণ না ওপাশ থেকে জবাব পাওয়া যাচ্ছে বুক উথাল পাথাল করতে থাকে। ঠিক, বলল সুয়ার্জ। আমার অবস্থাও তখন ঠিক তাই। যা হোক, কিছুক্ষণ পর শুনতে পেলাম আমার বন্ধুর গলা। ডক্টর মার্টেন্স বলছি। রুডলফ, ফিসফিস করে ডাকলাম। কে বলছেন প্লিজ? রুডলফ আমি, হেলেন জার্গেন্সের আত্মীয়। ঠিক বুঝলাম না, আপনি কি পার্টি অফিসার ইয়র্গেন্স না? ওর পক্ষ থেকে ফোন করছে রুডলফ, হেলেনের জন্য। তুমি বুঝতে পারছো না? কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। মার্টেন্সের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। রোগী দেখার মাঝ থেকে আমাকে উঠিয়ে আনলেন কেন? আমি কি তোমার অফিসে আসতে পারি, খুব যদি ব্যস্ত না থাকো আর কি? অবশ্যই ব্যস্ত। কে আপনি? ঠান্ডা মাথায় ভাবো, বুড়ো শ্যাটার হ্যান্ড। আশা করছি সংকেতটা ধরতে পারবেও। ছোটবেলায় রেড ইন্ডিয়ান সেজে খেলতাম আমরা, নানা ধরনের নামে ডাকতাম একে অপরকে। তারই একটা বুড়ো শ্যাটার হ্যান্ড। কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল মার্টেন্স। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলো, কি বললেন? আমি উইনেটু, বললাম ওকে। এ কথা বলো না যে সমস্ত পুরো নাম ভুলে গেছো তুমি। না, ভুলিনি। বড় করে শ্বাস ফেলল মার্টেন্স। উইনেটু? সত্যি? তুমি নাকি? হ্যাঁ বন্ধু, তোমার সঙ্গে আমার দেখা হওয়া প্রয়োজন। দেখা করবে মানে? তুমি কোথায়? অসনাব্রুকেই। কখন দেখা করব? আমি তো অফিসে। মার্টেন্সের গলায় অস্বস্তি। রোগী দেখছি। আমিও অসুস্থ। তোমাকে দেখাতে চাইলে অসুবিধা আছে? অসুস্থ হলে চলে এসো, ফোন করা দরকার কি? মনে হলো ও দেখা করতে রাজি আছে। কখন আসবো? সবচেয়ে ভালো হয় রাত 7:30টায় এলে। তার আগে এসো না। বেশ, 7:30টায় দেখা করব। নামিয়ে রাখলাম রিসিভার। ঘেমে নিয়ে উঠেছি। ধীরে ধীরে বেরিয়ে এলাম বুথ থেকে। মেঘের ফাঁকে পাণ্ডুর চাঁদ উঁকি দিচ্ছে। 1 সপ্তাহ পরেই অমাবস্যা। তখন সীমান্ত পেরোতে পারবো নির্বিঘ্নে। স্টেশনে ঘড়ি দেখলাম, হাতে 45 মিনিট আছে। বিনা কাজে স্টেশনে ঘোরাফেরা করা সন্দেহজনক, তাই বাড়ি চলে এলাম। অন্ধকার জনবিরল একটা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। পুরনো বাঁধের দিকে গেছে রাস্তাটা। লক্ষ্য করলাম একটা অংশ সমান করে ফেলা হয়েছে, ওদিকে লাগানো হয়েছে গাছের সারি। নদীর ধারের অংশটা অবশ্য আগের মতোই আছে। বাঁধের কিনার ঘেঁষে এগোলাম। একটা চত্বর পেরোলাম। এরপর পেরোলাম বিশাল এক গির্জা। বাঁধের উপর দিয়ে নদীর ওপরে শহরের বাড়িঘরের ছাদ আর টাওয়ারগুলো দৃষ্টিগোচর হয়। চাঁদের আলোয় ক্যাথিড্রালে গম্বুজ চকচক করতে দেখলাম। এই দৃশ্য আমার অতি চেনা। অসনাব্রুকের বিভিন্ন পোস্টকার্ডেও দেখতে পাবে দৃশ্যটা। পানির গন্ধটা চিনি আমি, চিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোর গন্ধ। গাছের ফাঁকে বেশ কিছু বেঞ্চি রয়েছে, ওগুলোই বসে নদী আর শহরের দৃশ্য উপভোগ করা যায়। কয়েক জোড়া কপত কপতিকে দেখতে পেলাম ওখানে। খালি একটা বেঞ্চি দখল করে আমিও বসলাম। মার্টেন্সের কাছে যাওয়ার আগ পর্যন্ত সময় কাটানো যাক। হঠাৎ বেজে উঠল ক্যাথিড্রালের ঘণ্টা। এতই উত্তেজিত হয়েছিলাম যে রীতিমতো কেঁপে উঠলাম শব্দটা কানে আসতে। যেন অদৃশ্য এক মল্লযুদ্ধ চলছে হৃৎপিণ্ডে। একদিকে আমার পুরো সত্তা ভয়ে থরহরে কাঁপছে, অন্যদিকে নতুনটা, যেটা বিপদে পরোয়া করে না। এক অদ্ভুত মানসিক দ্বন্দ্ব। আমি তার নীরব দর্শক। মনে মনে নতুন সত্তাকে সমর্থন করছি, চাইছি যে জিতুক। এর বেশি আর করার কিছু নেই। সেই আধ ঘন্টার প্রতিটা মুহূর্ত আমার মনে আছে। অবাক লাগছিল, চরম অন্তদ্বন্দ্বের মাঝে কিভাবে চুপচাপ বসেছিলাম। নিজেকে মনে হচ্ছিল হাজারো আয়নায় মোড়া এক কামরার বন্দি। যেদিকে তাকাই শুধু দেখতে পাচ্ছিলাম নিজের প্রতিবিম্ব, অস্পষ্ট প্রতিবিম্ব। কারণ
আয়নাগুলো ফাটা, নোংরা। বোঝার উপায় নেই নিজের চেহারায় কি খেলা করছে। বাস্তবে অবস্থা ঠিক সেরকমই ছিল আমার। একটা মেয়ে এসে বসলো আমার পাশে। সে ভালো কি মন্দ জানি না, কি চায় তাও জানি না। জানার জন্য অপেক্ষাও করলাম না। নিজের লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত অন্য কিছু বা অন্য কারোর সঙ্গে জড়াবার ঝুঁকি নিতে পারি না। তাই ঝটপট উঠে দাঁড়ালাম, হাঁটতে শুরু করলাম রাস্তার দিকে। পিছন থেকে ভেসে এলো মেয়েটির হাসি। তাচ্ছিল্য আর বিদ্রুপ মাখা সেই হাসি আজও আমার কানে বাজে। যথাসময়ে হাজির হলাম মার্টিন্সের অফিসে। ওর বাড়ির নিচতলাটাই অফিস, একপাশে ওয়েটিং রুম, সেখানে কেউ নেই। জানালার পাশে একটা সেলফের উপরে রাখা টবে বেড়ে উঠেছে লম্বা লম্বা পাতাওয়ালা একটা গাছ। টেবিলের উপরে পড়ে আছে কয়েকটা পত্রিকা, তাতে সৈন্য সামন্ত আর পার্টির হোমনার চোমনাদের ছবি। হিটলারের যুবদলের ছবিও আছে। পদধ্বনি শুনলাম। চোখ তুলতেই দোরগোড়ায় দেখতে পেলাম রুডলফ মার্টেন্সকে। চশমা খুলে আমার দিকে তাকিয়ে চোখ পিটপিট করছে। নতুন গোঁফ রেখেছি, কামরার আলো খুব উজ্জ্বল নয়, তাই বোধহয় চিনতে পারছে না আমাকে। রুডলফ, আমি জোসেফ, বললাম ওকে। ঠোঁটের কাছে আঙ্গুল তুলে আস্তে কথা বলতেই ইশারা করলো। ফিসফিসে জিজ্ঞেস করলো, কোত্থেকে এলে? কাজ ছাকালাম। তাতে কি আসে যায়? এসেছি, এটাই বড় কথা। তোমার সাহায্য চাই আমি। চশমা লাগিয়ে আমাকে জরিপ করলো মার্টেন্স। লেন্সের ওপাশে চোখ দুটো রসগোল্লার মতো দেখাচ্ছে। জানতে চাইল, অনুমতি নিয়ে ফিরেছ? হ্যাঁ, নিজেই নিজেকে অনুমতি দিয়েছি। বর্ডার পেরোলে কি করে? সে কথা থাক, আমি হেলেনের সঙ্গে দেখা করতে এসেছি। দৃষ্টি বিস্ফোরিত হলো মার্টেন্সের। শুধু দেখা করার জন্যে? হ্যাঁ, শান্ত গলায় বললাম আমি। যতক্ষণ একা ছিলাম ভয়ে কাঁপছিলাম, কিন্তু এখন আর কাঁপছি না। কিন্তু আমার বন্ধুটির বেলায় সে কথা খাটে না। আমাকে দেখে বিচলিত হয়ে পড়েছেও। হেলেনকে দেখতে চাও? যেন নিশ্চিত হতে চাইছে মার্টেন্স। হ্যাঁ, বললাম তো। আর তুমি সেজন্য সাহায্য করবে আমাকে। হ্যাঁ ঈশ্বর, কেন? ও কি মারা গেছে? না, মারা যায়নি। শহরে আছে তো? থাকার কথা, 1 সপ্তাহ আগেও দেখেছি। আশেপাশে নজর বোলালাম। এখানে কথা বলা যাবে? মাথা ঝাঁকালো মার্টেন্স। আমার রিসেপশনিস্টকে ছুটি দিয়েছি, কোনো রোগী এলে ফিরিয়ে দিতেও পারবো, কিন্তু ওপরতলায় তোমাকে নিয়ে যেতে পারবো না জোসেফ। বিয়ে করেছি আমি 2 বছর আগে, বুঝতেই তো পারছো। না বোঝার কারণ নেই। হিটলারের সাম্রাজ্যে আপনজনকেও বিশ্বাস নেই, বরং আত্মীয় স্বজনকে ধরিয়ে দিতে পারলে বড় ধরনের পুরস্কার দেওয়া হয়। আমার সে অভিজ্ঞতা আছে। আমার আপন শ্যালকই আমাকে ধরিয়ে দিয়েছিল। আমার বউ অবশ্য পার্টির সদস্য নয়, তাড়াতাড়ি বলল মার্টেন্স। কিন্তু তোমাকে দেখতে পেলে কি করবে তা বলা কঠিন। এইসব বিষয়ে কখনো কথা হয়নি আমাদের। তুমি বরং এদিকে এসো। আমাকে নিজে কনসালটেশন রুমে নিয়ে গেলেও দরজা আটকে দিল। আমি বললাম, দরজা খোলা রাখো, বন্ধ রাখলেই বরং লোকে সন্দেহ করতে পারে। আমার কথা শুনল না মার্টেন্স, বরং চাবি ঘুরিয়ে ভালো মতো বন্ধ করলো দরজা। তারপর আমার দিকে ফিরে বলল, ঈশ্বরের কিরে জোসেফ, তুমি এখানে কি করছো? তোমাকে কেউ আসেনি দেখতে তো? না, আমি সতর্ক ছিলাম। ভয়ের কিছু নেই রুডলফ, আমি আশ্রয় চাইতে আসিনি। শহরের বাইরে একটা হোটেলে উঠেছি আমি। এখানে এসেছি একটা মাত্র কারণে, তুমি যাতে হেলেনকে গিয়ে আমার আসার খবরটা দাও। আর কাউকে বিশ্বাস করতে পারছি না কিনা। 5 বছর হলো ওকে দেখিনি, কোনো খবরও জানি না। দ্বিতীয় বিয়ে করেছে কিনা, করলেও। এইসবের জন্য এসেছো তুমি? শুধুই এসবের জন্য? মার্টেন্সের কণ্ঠে অবিশ্বাস। হ্যাঁ, আর কিসের জন্য আসবো? আপাতত এখানেই লুকিয়ে থাকতে হবে তোমাকে, আমাদের দুজনের স্বার্থেই, বলল মার্টেন্স।
রাতটা সোফায় শুয়ে কাটাতে পারবে না? সকালে 7টার আগেই তোমাকে জাগিয়ে দেব। 7টায় একজন মেয়ের আসে ঘর পরিষ্কার করতে। ও কাজ ছেড়ে বেরিয়ে গেলে তুমি 8টার পরে ফিরবে। 11টার আগে কোনো রোগী আসে না। ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিন্ত। হেলেনকে আবার বিয়ে করেছে? অধৈর্য গলায় জানতে চাইলাম। বিয়ে? মুখ বাগালো মার্টেন্স। আমার তো ধারণা ও এখনো তোমাকে ডিভোর্সই করেনি। কোথায় থাকে? আমাদের পুরনো অ্যাপার্টমেন্টে? সম্ভবত ওখানেই। আর কেউ থাকে ওর সঙ্গে? আর কে থাকবে? ওর মা, ভাই, বোন অথবা অন্য কোনো আত্মীয়? আমার ঠিক জানা নেই। তাহলে খোঁজ নাও, বললাম আমি। ওকে জানাও আমি অস্নাব্রুকে। নিজেই বলো না কেন? টেবিলের দিকে ইশারা করলো মার্টেন্স। ওই তো ফোন। না না, অন্য কেউ ধরতে পারে। কি করে জানছি ঘরে আর কেউ নেই? ওর ভাইটা থাকলে তো সর্বনাশ। একবার আমাকে ধরে দিয়েছে ইতিমধ্যে। কথাটা ভুল বলনি। তোমার গলা শুনলে হেলেনের অবস্থাও আমার মতোই হবে। ঘরে আর কেউ থাকলে ওকে দেখেই বুঝে ফেললে সব। তাছাড়া আমার ব্যাপারে এখন ওর মনোভাব কি কে জানে? 5 বছর ধরে আমরা বিচ্ছিন্ন, রুডলফ। একসঙ্গে থেকেছি মাত্র 4 বছর। মানে বিচ্ছেদের দৈর্ঘ্যই বেশি। দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হবার জন্য সেটাই যথেষ্ট। তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না, জোসেফ, বিরক্ত গলায় বলল মার্টেন্স। হেলেনের বিষয়ে যদি সন্দেহই থাকে তো বিপদ মাথায় নিয়ে ফিরে এলে কেন? আমি নিজেও সেটা জানি না বন্ধু। আসার আগে একটা চিঠি লিখে তো নিশ্চিত হতে পারতে। কেন লিখিনি তা এখন আর ব্যাখ্যা করতে পারবো না। তুমি বরং ওর সঙ্গে দেখা করে মন বুঝতে চেষ্টা করো। যদি মনে হয় সব ঠিক আছে তাহলে আমার আসার খবর দিও। জানতে চেয়েও কখন কোথায় দেখা করতে পারি আমি। কখন যাব? পারলে এক্ষুনি চলে যাও। অপেক্ষা কিসের? ততক্ষণ তুমি কি করবে? চারদিকে তাকালো মার্টেন্স। এখানে থাকা নিরাপদ নয়। দেরি দেখলে নির্ঘাত কাজের মেয়েকে নিচে পাঠাবে আমার বউ। রোগী দেখা শেষ হলে আমি উপরে চলে যাই কি না? হেলেনের কাছে গেলে তো সেটা সম্ভব হবে না। বাইরে থেকে তোমাকে তালা মেরে রেখে যেতে পারি, কিন্তু সন্দেহজনক দেখাবে ব্যাপারটা। আমিও তালাবদ্ধ থাকতে চাই না। জানালাম ওকে। তোমার বউকে বলে কই যাও না কেন? জরুরি রোগী দেখতে যাচ্ছ বললে বিশ্বাস করবে না। এখন বলতে গেলে হাজারটা প্রশ্ন করবে। তার চেয়ে ফিরে আসার পরই বলা ভালো। তুমিও বেরিয়ে যাও। ঘন্টাখানেক লুকিয়ে থাকতে পারবে না কোথাও? ততক্ষণে কাজ হয়ে যাবে আমার। মার্টিন্সের চোখ জোড়া জল জল করছে। ছেলেবেলার মতো রোমাঞ্চ অনুভব করছে। একই সঙ্গে আমিও যেন বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে কিছু করতে চলেছি। মুচকি হেসে বললাম, 1 ঘন্টা কাটানো কোনো ব্যাপার না। গির্জায় চলে যাব। আজকাল উঠছে নিরাপদ জায়গা আর নেই। বেশ, 1 ঘন্টা পর ফোন করো। নিজের নাম বলবে অটো স্টার্ম। তাহলে কেউ সন্দেহ করবে না। ঠিক আছে। কিন্তু একটু ইতস্তত করলো মার্টিন্স। তোমার ফোনের আগে যদি আমি ফিরতে না পারি? দেরি তো হতেই পারে। তোমাকে পরে খুঁজে পাবো কিভাবে? গির্জার বদলে ফোনওয়ালা কোথাও গেলেই বোধহয় ভালো হয়। ওসব জায়গায় বিপজ্জনক, জানালা মুখে। বড় করে শ্বাস ফেলল মার্টিন্স। সেক্ষেত্রে আমাকে না পেলে আবার ফোন করো, অথবা মেসেজ দিয়ে দেখো তোমাকে কোথায় পাওয়া যাবে। সেই ভালো, বলে হ্যাট তুলে নিলাম। জোসেফ, নরম গলায় ডাকলো মার্টিন্স। ঘুরলাম ওর দিকে। বাইরের পরিস্থিতি কেমন? জিজ্ঞেস করল। মানে উদ্বাস্তুদের জন্য ভালো না, বললাম আমি। তাই বলে একেবারে খারাপও বলবো না। অত খারাপ হলে বাঁচত না মানুষ। আমি তো 5 বছর ধরে বেঁচে আছি। এখানকার পরিস্থিতি বলো, এখানে তো উদ্বাস্তু নাও তোমরা। কিন্তু আমরা পরাধীন। অদৃশ্য এক শেকল জড়িয়ে রাখা হয়েছে পাই। বাইরে থেকে তাকালে চাকচিক্য দেখবে, কিন্তু ভেতরটা অন্ধকার। মার্টেন্সের ওখান থেকে বেরিয়ে গির্জার দিকে চললাম। দূরত্ব বেশি নয়। ক্রান্টাস্টে কুচকা আওয়াজ করতে থাকা একদল সৈনিক আমাকে পাশ কাটিয়ে গেল। অচেনা সুরের এক গান গাইছে ওরা।
ডম প্লাজে আরও সৈনিকের দেখা পেলাম। গির্জার কাছাকাছি যেতে দেখতে পেলাম জটলা। অন্তত 100 লোক জড়ো হয়েছে ওখানে। সবার গায়ে পার্টি ইউনিফর্ম। মাইকে ভাষণ দিচ্ছে কে যেন। তাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কেবল একটা লাউড স্পিকার ল্যাম্পপোস্টের গায়ে বাঁধা। সেখান থেকে বেরোচ্ছে অদৃশ্য কণ্ঠস্বর। যন্ত্রটা নিজেই যেন চিৎকার করে গুনগান গাইছে জার্মানির। আহ্বান জানাচ্ছে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য। পুরো দুনিয়ায় শান্তি ফিরিয়ে আনার নাকি একটি উপায়, জার্মানির প্রভুত্ব প্রতিষ্ঠা, জার্মানির কথা মতো সবার চলা। বাতাস বেড়ে গেছে। গাছের ডালগুলো হাওয়ায় দোল খেয়ে ছায়া ফেলছে জনতার মুখ। লাউড স্পিকার আর গির্জার সামনে বসানো মর্মর মূর্তিগুলোর গায়ে শ্রোতারা তন্ময় হয়ে শুনছে ভাষণ, মাঝে মাঝে হাততালিও দিচ্ছে। দৃশ্যটা তাৎপর্যপূর্ণ। বক্তা ডান বাম যে পন্থী কথাই বলুক না কেন, পার্টির সম্মোহনে আটকে পড়া জনতা মুগ্ধ বিস্ময় গ্রহণ করছে সব। এটাই ওদের বিনোদন, এটাই ওদের সময় কাটানোর উপায়। মাথা খাটাবার প্রয়োজন নেই, তলিয়ে দেখার প্রয়োজন নেই, মোহযুক্ত হয়ে কান খাড়া রাখলেই চলে। গির্জার সামনে এত লোক থাকবে ভাবিনি। অন্য কোনোটা যাবো কিনা ভাবলাম, কিন্তু মনে পড়ল মে মাসে প্রতি সন্ধ্যায় প্রার্থনা সভা হয়, সব জায়গাতেই লোক থাকবে। কি আর করা, দরজা গলেই ঢুকে পড়লাম ভেতরে। প্রার্থনা কক্ষের এক ছায়া ঢাকা কোণে গিয়ে বসলাম। বেদির ওখানটায় উজ্জ্বল মোমবাতির রোশনাই, কিন্তু পিছনে অন্ধকারের রাজত্ব। আমার চেহারা দেখতে পাবে না কেউ। সহকারীদের নিয়ে বেদির চারিপাশে ঘুরে ঘুরে প্রার্থনা করছে পাদ্রী। ওদের পরনে লাল সাদা পোশাক, একজনের হাতে ধূপের পাত্র, ঘন ধোঁয়া বেরোচ্ছে ওটা থেকে। এক পাশে বাজছে অর্গান, তার সঙ্গে সুর মিলিয়ে ধর্মসঙ্গীত গাইছে কয়েকজন। প্রার্থনারত সবার মুখে ফুটে উঠেছে একই ধরনের বিশ্বাস ও তন্ময়তার ভাব, যা এইমাত্র বাইরে দেখে এসেছি। দু দলে অন্যের ওপর নিজের ভাবনার চাপা বসিয়ে নিশ্চিন্ত। তফাৎ শুধু পরিবেশে। গির্জার ভেতরটা শান্ত, সমাহিত, কিন্তু ঈশ্বর ও মানবজাতিকে ভালোবাসতে বলা এই ধর্ম এককালে এতটা শান্ত ছিল না। মধ্যযুগের অন্ধকার সময়টা এই ধর্মের নামে প্রচুর হানাহানি হয়েছে, রক্ত ঝরেছে, ধর্মের দোহাই দিয়ে চালানো হয়েছে নির্যাতন, উৎপীড়ন। কনসেন্ট্রেশন ক্যাম্পে দেখা করতে এসে হেলেনের ভাই আমাকে সে কথাই স্মরণ করে দিয়েছিল। চার্চের পদ্ধতি গ্রহণ করেছি আমরা। পার্টির সম্পর্কে বলেছিল ঈশ্বরের নামে কিভাবে নির্যাতন চালাতে হয় আর কিভাবে অবিশ্বাসের তকমা লাগিয়ে শত্রুকে ধ্বংস করতে হয় তা আমরা শিখেছি তোমাদের ইনকুইজিশন থেকে। তারপরেও অতটা নিষ্ঠুর হতে পারেনি, আর যাই করে মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারিনি আমরা, বিশেষ কয়েকটা ব্যতিক্রম ছাড়া। ও যখন কথাগুলো বলছিল তখন আমি উল্টো হয়ে ক্রুশে ঝুলছি। কয়েদিদের পেট থেকে কথা বের করবার মোটামুটি একটা নরম কায়দা ছিল সেটা। পাদ্রির দিকে তাকালাম। প্রার্থনা শেষ হয়েছে তার। হাত তুলে আশীর্বাদ করছেন সমবেত ভক্তদেরকে। চুপচাপ বসেছিলাম আমি, তবু মনে হচ্ছিল যেন সুগন্ধি আর আলোর সাগরে ভাসছি। শেষে যিশুর প্রশস্তি গীতি হলো, আজ রাতে আমার বর্ম হও তুমি, প্রহরী হও। ছেলেবেলায় বহুবার গিয়েছি এই গান, তবে তখন অন্ধকারকে ভয় পেতাম আমি, এখন ভয় পাই আলোকে। প্রার্থনা সভার সমাপ্তি ঘোষণা করা হলো। উঠে দাঁড়ালো প্রার্থনাকারীরা, বেরোতে শুরু করলো গির্জা থেকে। আমি অবশ্য তাড়াহুড়ো করলাম না, ঘড়ি দেখে নিয়েছি। আরো 15 মিনিট অপেক্ষা করতে হবে আমাকে। আসন ছেড়ে একটা থামের আড়ালে গিয়ে দাঁড়ালাম, আর তখনই দেখতে পেলাম হেলেনকে। প্রথমে চিনতে পারিনি, কারণ গির্জায় ওকে দেখতে পাবো বলে আশাই করিনি। কিন্তু আমাকে পাশ কাটিয়ে কয়েক পা এগিয়ে যাবার পেছনে থেকে ওর হাঁটার ভঙ্গি দেখে চিনতে পারলাম, যেন বাতাসে ভেসে এগোচ্ছে, এড়িয়ে চলেছে সবার স্পর্শ। খানিক পরেই ভিড় এড়িয়ে সেন্টার আইলের সবচেয়ে প্রশস্ত অংশটায় পৌঁছে থামল। রোগা দেখাচ্ছে ওকে, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে অনেক। ও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম, ডাক দেবার সাহস পাচ্ছি না, পাছে আমার দিকে নজর পড়ে সবার। মনে স্বস্তি অনুভব করছি হেলেন বেঁচে আছে দেখে।
টের পেলাম ওর প্রতি আমার টান তখনও রয়েছে আগের মতোই। এক মুহূর্তর পর আবার হাঁটতে শুরু করলো। তাড়াতাড়ি আড়াল থেকে বেরিয়ে ওকে অনুসরণ করলাম আমি। রেলিংয়ের কাছে হাঁটু গেড়ে বসে তখনও প্রার্থনা করছে অনেকে। তাদের দিকে তাকাতে তাকাতে হাঁটতে থাকলো হেলেন। কাউকে খুঁজছে, আমাকে নয়তো। দ্রুত পা চালিয়ে একেবারে ওর পিছনে চলে গেলাম আমি। নিচু গলায় বললাম, হেলেন, পিছনে তাকিও না। কাউকে কিছু বুঝতে যাওয়া যাবে না। যেভাবে হাঁটছো সেভাবে হেঁটে বাইরে চলে যাও। আমি তোমার পিছু পিছু আসছি। একটু যেন কেঁপে উঠল হেলেন, কিন্তু কাজ করলো আমার কথা মতো। হাঁটতে থাকলো লঘু পায়ে। ও গির্জায় কেন এসেছে সেটাই ভেবে পাচ্ছি না। এত লোক, কেউ যদি আমাকে চিনে ফেলে? অবশ্য ও জেনে শুনে এসেছে বলে মনে হয় না। আমিও তো জানতাম না এখানে এত ভিড় থাকবে। আমার ঠিক সামনে হাঁটছেও, আমার কথা মতোই আস্তে ধীরে এগোচ্ছে, কিন্তু অস্থির বোধ করতে লাগলাম। যত তাড়াতাড়ি সম্ভব গির্জা থেকে বেরোতে চাই। কালো রঙের পোশাক পরেছেও, মাথায় ছোট্ট একটা টুপি, মুখ একটু পাশ ফিরে রেখেছে, যেন শুনতে চাইছে আমার পায়ের আওয়াজ। কয়েক কদম দূরত্ব বজায় রেখেছি আমি নিরাপত্তার জন্য। অভিজ্ঞতা থেকে দেখেছি পরিচিত জনের কাছাকাছি যাওয়াতে অতীতে ধরা পড়েছে অনেকে। আঙিনার পাথরের ফোয়ারাগুলো অতিক্রম করে গির্জার প্রধান ফটকের বাইরে পা দিল হেলেন। মোড় নিল বাই। গির্জার পাশ দিয়ে চলে গেছে একটা শান বাঁধানো রাস্তা। রাস্তার দুপাশে পাথরের ফ্ল্যাগ পোস্ট, সেগুলো থেকে আড়াআড়িভাবে শেকড় লাগিয়ে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তাটা। সাবধানে সেই শেকড় টপকে গেলেন হেলেন। আরেকটু এগিয়ে অন্ধকার একটা অংশে পৌঁছে থামল, তারপর উল্টো ঘুরল। হেঁটে এগিয়ে গেলাম ওর ছায়া মূর্তিটার দিকে। কেমন যেন আচ্ছন্ন লাগছে। সবকিছু ভুলে গেছি। 5 বছরের বিচ্ছেদ যেন কর্পূরের মতো মিলিয়ে গেছে হাওয়ায়। কোনো দ্বিধা অনুভব করছি না, মনে হচ্ছে এটাই স্বাভাবিক। স্বামী এগিয়ে যাচ্ছে তার স্ত্রীর দিকে। কাছে যেতেই এলেন হেলেন প্রায় ক্রুদ্ধ স্বরে জিজ্ঞেস করল, কোত্থেকে এলে? ফ্রান্স থেকে, জবাব দিলাম। ওরা আসতে দিল? না, গোপনে সীমান্ত পার হয়ে এসেছি। মার্টিন্সের প্রশ্নগুলোরই যেন পুনরাবৃত্তি করেছে হেলেন। জানতে চাইল, কেন? তোমাকে দেখতে। আসা উচিত হয়নি তোমার। জানি, নিজেও সে কথা ভেবেছি। তাহলে কেন এসেছো? জানলে আসতাম না। ইচ্ছে হলো ওকে জড়িয়ে ধরতে, কিন্তু সাহস পেলাম না। এমন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে যেন ছুলেই ভেঙে পড়বে। কি ভাবছে বোঝার উপায় নেই, কিন্তু দেখা তো হলো। জানলাম ও বেঁচে আছে। এবার ফিরে যেতে পারি, কিংবা অপেক্ষা করে দেখতে পারি কি করে ও। জানো না? হেলেন জিজ্ঞেস করল। না, কিন্তু হয়তো আগামীকাল জানবো, কিংবা পরের সপ্তাহে, কখনো নাও জানতে পারি। ওকে ভালো করে দেখলাম। জানার মতো কী বা আছে? জ্ঞান হলো ঢেউয়ের ওপর ভাসমান একরাশি ফেনা। ঝড়ো হাওয়ায় ফেনার রাশি উড়ে যাবে, কিন্তু ঢেউ থাকবে আগের মতোই। তাহলে তুমি এলে? ফিসফিসিয়ে বলল হেলেন। চেহারা থেকে মিলিয়ে গেছে কাঠিন্য। আমার কাছে সেটে এলো। ওর কাঁধ ধরলাম আমি। আরও নিজের হাত দুটো ঠেকিয়ে রাখলো আমার বুকে, যেন দূরে ঠেলে দিতে চাইছে। বেশ কিছুটা সময় এভাবে মুখোমুখি দাঁড়িয়ে রইলাম আমরা, নিঃশব্দে। রাস্তার কোলাহল আর শুনতে পাচ্ছিলাম না, যেন একটা কাচের দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে আমাদের। কয়েকজন পথচারী পাশ দিয়ে হেঁটে চলে গেল। যাবার সময় হাসলো আমাদেরকে দেখি, আর তা শুনে সংবিত ফিরে পেলাম আমরা। চলো, হেলেন বলল। এখানে থাকা নিরাপদ নয়। কোথায় যাব? আমাদের অ্যাপার্টমেন্টে। মনে হলো ভুল শুনছি, তাই নিশ্চিত হবার জন্য আবার জিজ্ঞেস করলাম, কোথায়? কোথায় আবার? আমাদের অ্যাপার্টমেন্টে। সিঁড়িতে কারোর সঙ্গে দেখা হয়ে গেলে আমাকে চিনে ফেলবে। বাড়িতে এখনো নিশ্চয়ই পুরনো ভাড়াটেরা আছে। কারোর সঙ্গে দেখা হতে দেব না, সাবধানে ঢুকবো। আর তোমার মেইড? রাতে ছুটি দিয়ে দেব।
কিন্তু কাল সকালে? বিরক্ত চোখে আমার দিকে তাকালো হেলেন। তুমি কি এসব প্রশ্ন করার জন্য ফিরে এসেছো? যে কারণে এসে থাকি, অন্তত ধরা পড়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে যাবার জন্য নয়। এবার হাসলো হেলেন। তুমি একদম বদলাওনি জোসেফ। তারপরেও কি করে এখানে এলে সেটাই বুঝতে পারছি না। এবার আমার হাসার পালা। বললাম, তা আমিও জানি না হেলেন। মনে পড়ল অতীতে কোনো কিছু নিয়ে আমি এই ধরনের বাড়াবাড়ি করলে ও কপট রাগ দেখাতো, কিন্তু এসেছি তো। মাথা নাড়ল হেলেন, চোখ ছলছল করছে। বলল, একে আশা বলে না। যাকগে, এখন চলো। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সত্যি সত্যি অ্যারেস্ট হবে। লোকে তাকাতে শুরু করেছে আমাদের দিকে। পাশাপাশি হাঁটতে শুরু করলাম দুজনে। চত্বর পেরিয়ে এসে ওকে বললাম, এক্ষুনি অ্যাপার্টমেন্টে যাওয়া উচিত হবে না আমার। তুমি আগে গিয়ে মেয়েটকে বিদায় করো। না পারলেও ক্ষতি নেই। মানস্টারে একটা হোটেল রুম নিয়েছি আমি। ওখানে কেউ আমাকে চেনে না। ইচ্ছে ছিল ওখানেই থাকবো। কদিনের জন্য জানতে চাইলেও হেলেন। জানি না, ওসব নিয়ে ভাবিনি। শুধু তোমার সঙ্গে দেখা করার কথা ভেবেছি। সেজন্যই ঝুঁকি নিয়ে সীমান্ত পাড়ি দিয়েছ? হ্যাঁ। মাথা নিচু করে চলতে লাগলো হেলেন। ওর মাঝে কোনো ধরনের উচ্ছ্বাস না দেখে একটু মর্মাহত হলাম। তবে পরে বুঝেছিলাম সত্যি খুশি হয়েছিল। ঘড়ি দেখলাম। হেলেনকে বললাম, মার্টিন্সকে ফোন করতে হবে আমার। বাড়িতে গিয়ে করো, বলল ও। বাড়ির কথা শুনে শিহরণ অনুভব করলাম। তাহলে এখনো বাড়ি বলে কিছু আছে আমার? এক্ষুনি কথা বলতে হবে হেলেন, বললাম আমি। 1 ঘন্টা পর ফোন করব বলে কথা দিয়েছি ওকে। না করলে ভাববে বিপদে পড়েছি। তখন বোকার মতো কিছু একটা ঘটিয়ে বসতে পারে। ও নিশ্চয় জানে তুমি আমার সঙ্গে দেখা করবে। খামোখা দুশ্চিন্তা করবে কেন? আবারও ঘড়ি দেখলাম। সোয়া 1 ঘন্টা হয়ে গেছে। আরও 15 মিনিট আগে ফোন করা উচিত ছিল আমার। কাছের কোনো ক্যাফে থেকে ফোনটা করিনি, বললাম আমি। সময় নিব না। তুমি আসলেই বদলাওনি, রাগী গলায় বলল হেলেন। মাথায় কিছু একটা ঢুকেছ তো, না করে ছাড়বে না। বড় বেশি এগোয়ে তুমি। হয়তো তাই হেলেন, কিন্তু ঠিকই শিখেছি ছোট ছোট বিষয়ের প্রতি নজর না দিলে বড় বিপদে পড়তে হয়। বাতাসে ভাসতে থাকা বিপদের গন্ধও চিনি। আমাকে একগুঁয়ে বা যাই বলো, এসবের কারণেই আজও বেঁচে আছি আমি। আমার হাত আঁকড়ে ধরল। আমি সব জানি, কিন্তু আমার ভয় হচ্ছে জোসেফ, এক মুহূর্তের জন্য যদি আড়াল করি তোমাকে চিরতরে হারাবো। কথাটা শুনে কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। ওকে আশ্বস্ত করলাম, আমার কিচ্ছু হবে না হেলেন, তুমি নিশ্চিন্তে থাকো। শুকনো হাসি ফুটল হেলেনের ঠোঁটে। বেশ, তাহলে করো তোমার ফোন। ক্যাফেতে যেও না, ওদিকে একটা বুথ আছে, ওখান থেকে করো। ক্যাফের চেয়ে ওটা নিরাপদ। আমি কাজ ঘেরা বুথের ভেতরে গেলাম। হেলেন বাইরে রইল। মার্টিন্সের নম্বর ডায়াল করলাম, লাইনটা ব্যস্ত। একটু অপেক্ষা করে আবার ডায়াল করলাম, আবারও ব্যস্ত। অস্থির হয়ে উঠলাম। কাচের ভেতর দিয়ে হেলেনকে দেখতে পাচ্ছি, পায়চারি করছে ও। ওকে ইশারা করলাম, কিন্তু দেখতে পেল না। ওর মনোযোগ রাস্তার দিকে, সতর্ক প্রহরীর মতো পাহারা দিচ্ছে আমাকে। লক্ষ্য করলাম ঠোঁটে লিপস্টিক দিয়েছে ও। হলুদ আলোয় কালচে লাগছে ঠোঁট দুটো। তৃতীয় চেষ্টায় মার্টিন্সকে পেলাম। ও বলল, আমার বউ 0.5 ঘন্টা ধরে কার সঙ্গে যেন কথা বলছিল, ফোন ছাড়ছিল না, তাই একটু দেরি হলো, কিছু মনে করো না। তোমার বউ এখন কোথায়? কিচেনে। তোমার খবর বলো। সব ঠিক আছে। অশেষ ধন্যবাদ রুডলফ। আমার সঙ্গে যে দেখা হয়ে গেছিল সেটা ভুলে যেও। মানে, তুমি কোথায়? রাস্তায়। আমার ব্যাপারে আর চিন্তার প্রয়োজন নেই। যা খুঁজছিলাম তা পেয়ে গেছি। দেখা হয়েছে আমাদের। হেলেনের দিকে তাকালাম আবার। ফোনটা রেখে দিতে ইচ্ছে করছে। মার্টিন্স জানতে চাইল, কোথায় থাকবে কিছু ঠিক করেছো? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আজ সন্ধ্যার কথা ভুলে যেও। ভেবো কোনো স্বপ্ন দেখছো। কিছু লাগলে বলতে দ্বিধা করো না। আমি আসলে তোমাকে দেখে একটু ধাক্কা খেয়েছিলাম।
আমি সেটা বুঝেছি রুডলফ। অসুবিধা নেই, প্রয়োজন হলে জানাবো নিশ্চয়ই। রাতে যদি এখানে থাকতে চাও তো থাকতে পারো, গল্প করা যাবে। দরকার হলে তাও বলবো। এখন ফোন ছাড়ছি। হ্যাঁ নিশ্চয়ই, শুভকামনা রইল জোসেফ। ধন্যবাদ রুডলফ। বুথ থেকে বেরিয়ে এলাম, তখনই বয়ে গেল এক ঝলক দমকা হাওয়া। আরেকটু হলেই উড়ে যেত আমার টুপিটা। হেলেন কাছে এসে বলল, কাজ হয়েছে তোমার? এখন চলো, তোমার সাবধানতার রোগ আমাকেও ধরেছে। সারাক্ষণ মনে হচ্ছে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। গল্পের আসর বাই অগ্রিলা চ্যানেলে আপনারা শুনছিলেন এরিক মারিয়া রিমার্কের লেখা দ্য নাইট ইন লিসবন। আজ ছিল দ্বিতীয় পর্ব। আমাদের গল্পপাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।